গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বাবা বাই ডিএস। আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সামনে যে টপিকটা নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটা হচ্ছে অনিয়ন রুট টিপের মাইটোসিস সেল ডিভিশন। এখন রুট টিপেতে যে মাইটোসিস সেল ডিভিশন হয়, তোমরা জানো যে রুটে যে একদম ডগায় মানে রুটের একদম টিপে থাকে রুট ক্যাপ, তার ওপরেই থাকে গ্রোয়িং রিজিয়ন এবং এখানে থাকে মেরিস্টেমেটিক টিস্যু। এবং এই মেরিস্টেমেটিক টিস্যু বা ভাজক কলা বিভাজিত হয় ফেভারেবল কন্ডিশন পেলে, এবং সেলগুলো যখন ডিভিশন হচ্ছে, বিভাজিত হচ্ছে মানে সেলগুলো ডিভিশন হচ্ছে, তো সেলগুলো ডিভিশন হয়, যেহেতু এটা সোম্যাটিক সেল সেহেতু এটা মাইটোসিস পদ্ধতিতে ডিভিশনটা হবে। এখন মাইটোসিসের যে ডিফারেন্ট স্টেজগুলো আছে ইন্টারফেজ থেকে টেলোফেজ অবধি, তো সেই স্টেজগুলো বিভিন্ন সেলে মানে অনিয়ন রুট টিপের যে ওই গ্রোয়িং রিজিয়নে যে সেলগুলো থাকে, তো ডিফারেন্ট সেলে ডিফারেন্ট ফেজগুলো কিন্তু খুব স্পষ্টভাবে দেখা যায়। তো আজকে আমি পার্মানেন্ট স্লাইডের মাধ্যমে তোমাদের ডিফারেন্ট ফেজগুলোকে দেখাবো। ওকে, একদম ইন্টারফেস থেকে টেলোফেজ অবধি ডিফারেন্ট ফেজগুলো দেখাবো। এইখানে একটা জিনিস বলে রাখি, এইটা যখন মানে তোমরা পড়েওছো, হয়তো মাইটোসিস সেল ডিভিশন ক্লাস 10-এ পড়েওছো, তো মাইটোসিস সেল ডিভিশনের যখন ডিভিশনটা হচ্ছে তখন প্রোফেজ থেকে অ্যানাফেজ, এই প্রোফেজ থেকে মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ, এই যে পরপর বিভিন্ন স্টেজগুলো আসছে, এইখানে অন্তত আমার মনে হয়েছে একটা সুন্দর জিনিসের সঙ্গে খুব মানে সাদৃশ্য আছে, একটা রেজেম্বলেন্স আছে। কীরকম, তোমরা হয়তো টিভিতে অনেকে মানে অলিম্পিকে রিলে রেস দেখেছো। রিলে রেসে কী হয় না, একজন বাটনটা নিয়ে দৌড়চ্ছে এবং যখন তার মানে ল্যাপ শেষ হয়ে এলো তখন আরেকজন দৌড় শুরু করবে এবং তার হাতে সে বাটনটা দেবে। এইখানে কি হয়, যখন প্রথম জনের ল্যাপটা শেষ হয়ে এসছে তখন দ্বিতীয়জন কিন্তু দেখবে তার আগেই আস্তে আস্তে দৌড়তে শুরু করে দিয়েছে অলরেডি। আর প্রথমজন যে স্পিডের মাথায় আসছিল, স্পিডের মাথায় এসে ও যে দৌড়চ্ছে তখন ও তার হাতে বাটনটা দিয়ে দেয়। সেল ডিভিশনের ক্ষেত্রে তোমাদের বইতে হয়তো লেখা আছে, দেখবে যে প্রোফেজে এই ঘটনাবলীগুলো ঘটে, এই ফেনোমেনাগুলো দেখা যায়, মেটাফেজে এই মানে এরকম দেখা যায়, ঠিক আছে। কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে এখানে একটা রিলে রেসের মতো। অর্থাৎ প্রোফেজ থেকে যখন মেটাফেজে ঢুকছে তখন ব্যাকগ্রাউন্ডে কিন্তু মেটাফেজের প্রসেসটা অলরেডি শুরু হয়ে গেছে। মানে প্রোফেজে তোমাদের বইতে দেখবে কোথাও লেখেনি স্পিন্ডল ফাইবার তৈরি হয়, কিন্তু মেটাফেজে বলছে স্পিন্ডল ফাইবার আছে। অ্যাকচুয়ালি মেটাফেজের শুরুর দিক থেকে মানে প্রোফেজের লাস্টের দিক থেকে স্পিন্ডল ফাইবারের যে গঠন সেটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে অলরেডি ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। তো এই জিনিসটাকে তোমরা কখনো ভুল করবে না, তোমাদের মাথাতে অন্তত এইটা ঢুকিয়ে নাও। পড়াতে হ্যাঁ, যখন খাতায় কোশ্চেন লিখবে তখন যেমন তোমাদের বইতে লেখা আছে সেইভাবে লিখবে, কিন্তু ঘটনাটা জানবার জন্য তোমাদের বলে দিচ্ছি, জিনিসটা কিন্তু ওই একটা ফেজ শেষ হবে তবে আর একটা ফেজ গিয়ে শুরু হবে, এরম জিনিসটা হয় না। তো দেখো, আমি তোমাদের স্লাইডগুলো দেখাচ্ছি, স্লাইডগুলো দেখলেই খানিকটা তোমরা বুঝতে পারবে যে একটা স্টেজের সঙ্গে আর একটা স্টেজ কেমন পরপর চলে আসছে, ঠিক আছে। তো চলো স্লাইডগুলোকে দেখে নেওয়া যাক। চলো দেখো, প্রথমে তোমাদের যে স্লাইডটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মাইটোসিসের ইন্টারফেজ বা মেটাবলিক স্টেটও তোমরা বলতে পারো। মেটাবলিক স্টেজে তিনটে ফেজ অ্যাকচুয়ালি থাকে, একটা হচ্ছে গ্যাপ পিরিয়ড 1 বা G1, একটা সিনথেসিস বা S, আর একটা গ্যাপ পিরিয়ড 2 বা G2। তো এখানে মেনলি যেগুলো হয় ইন্টারফেজ স্টেজে সেটা হচ্ছে যে আরএনএ সাইটোপ্লাজমে মানে সেলগুলোর সাইটোপ্লাজমে আরএনএ সিনথেসিস, প্রোটিন সিনথেসিস বা বিভিন্ন সেল অর্গানেলসগুলো সিনথেসিস হয়, মানে আর তোমার ডিএনএ রেপ্লিকেশান হয়ে যে ডবল ডিএনএ সিনথেসিস হচ্ছে, তার পরিমাণ বাড়ে, এই জিনিসগুলো হয়। তো এইখানে দেখো, আমি একটু বড় করছি, এটা পার্মানেন্ট স্লাইড, তাতে দেখো যে কভার স্লিপ দিয়ে যেটা চাপা দেওয়া আছে তার মধ্যে একটা গোল কালো দাগ আছে এবং তার মধ্যে একটা সরু একটা
সুতোর মতো খোঁচা মতো একখানা রয়েছে, ওটাই হচ্ছে পেঁয়াজের রুট টিপ। ঠিক আছে, তো ওই রুট টিপটাকে আমি প্রথমে লো পাওয়ারে তোমাদের ফোকাস করে দেখাবো, তারপরে আমি তোমাদের হাই পাওয়ারে ফোকাস করে দেখাবো, এবং বিভিন্ন স্টেজগুলো এগুলো এরপরে সব স্লাইডগুলো মানে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ যা আছে মাইটোসিসের সবই আমি তোমাদের হাই পাওয়ারে দেখাবো। ঠিক আছে, চলো দেখো আমি লো পাওয়ারে স্লাইডটাকে ফোকাস করেছি। এখানে দেখা যাচ্ছে অনেক সেল আছে, বাট সেলগুলোর মধ্যে এটা অ্যাকচুয়ালি কোন স্টেজে কোনটা আছে কিছুই বোঝা যাচ্ছে না। কোনটা মেটাবলিক স্টেজ, প্রোফেজ তো পরে দেখাচ্ছি, বা এর মধ্যে অনেক সময় প্রোফেজ দেখতে পাওয়া যায়, কিন্তু কোন স্টেজ সেগুলো কিছু বোঝা যাচ্ছে না। খালি একটা জিনিস এখানে বোঝা যাচ্ছে, অনেকগুলো সেল আছে। আর পেঁয়াজের রুট টিপটাকে তোমরা খুব ভালো করে বুঝতে পারবে আমি যদি স্লাইডটাকে একটু ওপর নিচ করি। দেখো এটা হচ্ছে রুট টিপটাকে খুব ভালো করে এরমভাবে বোঝা যাচ্ছে। এর থেকে বেশি কিছু এইখানে কিছুই বোঝা যাবে না লো পাওয়ারে। এবার এটাকে আমাকে হাই পাওয়ারে ফোকাস করতে হবে, তবে দেখা যাবে। ওকে, চলো হাই পাওয়ারে ফোকাস করি। এবার দেখো হাই পাওয়ারে ফোকাস করেছি, তোমরা পুরো ফিল্ডটা, ভিজুয়াল ফিল্ড অর্থাৎ সাদা রঙের যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানটা ফোকাস ভালো করে খেয়াল করে দেখো। সমস্ত সেলগুলো হচ্ছে স্কোয়ার শেপড। ঠিক আছে, স্কোয়ার বা রেক্ট্যাঙ্গুলার এরকম শেপ। ওকে, আর আমি পয়েন্টারের মুখে যে সেলটাকে ফোকাস করেছি এটা অ্যাকচুয়ালি হচ্ছে ইন্টারফেজ স্টেট। পরিষ্কার একটা সেলের মধ্যে একটা গোল পুরো নিউক্লিয়াস, এটা রাউন্ড শেপের পুরো নিউক্লিয়াস রয়েছে। সেলটাও বোঝা যাচ্ছে পুরো তার বাউন্ডারিটা। সেই নিউক্লিয়াসের মধ্যে কিন্তু কোনো ক্রোম্যাটিন ফাইবার এখন বোঝা যাবে না। তার কারণটা হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে এখনও পর্যন্ত নিউক্লিওপ্লাজম রয়েছে, আর তাতে জল রয়েছে, তার মধ্যে ক্রোম্যাটিন ফাইবারগুলো আছে। যেহেতু যতক্ষণ না ডিহাইড্রেশন হচ্ছে, এখান থেকে জল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত মেটাবলিক স্টেটে কোনো নিউক্লিয়ার মানে ক্রোম্যাটিন রেটিকুলাম কিচ্ছু বোঝা যাবে না। ওকে, এরপরে এইটা প্রোফেজে ঢুকবে। চলো প্রোফেজটাকে আমরা দেখে নিই। এবার আমি যে স্লাইডটাকে ফোকাস করবো আর কি, সেটা হচ্ছে প্রোফেজ। তো ইন্টারফেজের পরে ক্যারিওকাইনেসিসে ফার্স্ট যে স্টেজটা আসে সেটা হচ্ছে প্রোফেজ। ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন, অর্থাৎ ওখানে মেটাবলিক ফেজে তোমরা দেখলে নিউক্লিয়াসটা গোল, এবার দেখবে নিউক্লিয়াসটা আস্তে আস্তে ডিভিশন হতে যাচ্ছে, এবং সেখানে বিভিন্ন স্টেজগুলো প্রোফেজ থেকে টেলোফেজ অবধি আসবে। তো ক্যারিওকাইনেসিসের ফার্স্ট স্টেজ হচ্ছে প্রোফেজ। চলো প্রোফেজের স্টেজটা দেখে নেওয়া যাক। তবে ওই যে প্রথমেই দেখালাম যে লো পাওয়ারে কিছুই বোঝা যাবে না, সব কটাকে আমাকে হাই পাওয়ারই ফোকাস করতে হবে। তো এগুলো সব হাই পাওয়ারই এবার থেকে ফোকাস হবে। ওকে, চলো এবার পয়েন্টারের মুখে যে সেলটা আমি ফোকাস করেছি, দেখো এটা হচ্ছে আর্লি প্রোফেজ। একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, দেখবে নিউক্লিয়াসের যে নিউক্লিয়ার মেমব্রেনটা সেটা একটু কেটে কেটে গেছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনটা ডিসইন্টিগ্রেট করছে। আর এর মধ্যে স্পষ্ট একটা গোলাকার আর একটা নিউক্লিয়াসের মধ্যে একটা গোল দেখতে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিওলাস। আর একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো তাহলে দেখবে গুঁড়ি 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 নিউক্লিয়াসের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ক্রোম্যাটিন রেটিকুলাম। নিউক্লিয়াস থেকে ডিহাইড্রেশনের জন্য নিউক্লিওপ্লাজম থেকে সাইটোপ্লাজমে জলটা বেরিয়ে আসছে, এবং নিউক্লিয়ার রেটিকুলামগুলোর স্পাইরালাইজেশন হচ্ছে, ফলে নিউক্লিয়ার রেটিকুলামগুলো আস্তে আস্তে স্পষ্ট হয়ে উঠছে। এটা হচ্ছে আর্লি প্রোফেজ। এরপরে ধরো লেট প্রোফেজে কি হয় সেটা দেখো। আমি স্লাইডটা একটু সরাচ্ছি। এবার এই দুটো সেলকে খেয়াল করে দেখো, এটা হচ্ছে প্রোফেজের লাস্টের দিকে চলে এসছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনটা মোটামুটি ভেঙে গেছে, নিউক্লিওলাস অত স্পষ্ট নয়। স্পাইরালাইজেশনের জন্য ক্রোম্যাটিন রেটিকুলামগুলো অনেক স্পষ্ট হয়ে গেছে। এরপরে কি হবে, সেলের মধ্যে পুরো ক্রোমোজোমগুলো একটু ছড়িয়ে যাবে, তারপরে ও মেটাফেজে ঢুকবে। ওকে, এবার এইখানটা খেয়াল করো, এটা হচ্ছে লেট প্রোফেজ, একদম মেটাফেজে ঢোকার আগের স্টেজ। এখানে স্পাইরালাইজেশনের জন্য ক্রোম্যাটিন ফাইবারগুলো অনেক স্পষ্ট, অর্থাৎ ক্রোম্যাটিন ফাইবার থেকে আস্তে আস্তে ক্রোমোজোম ফর্ম করছে, এবং সারা সেলের মধ্যে অনেকটা ছড়িয়ে গেছে। তুমি যদি এর আশপাশে একটু দেখো তাহলেও দেখবে এরকম সেলের মধ্যে ছড়িয়ে যাওয়া এরকম সেল, মানে সেলের মধ্যে ছড়িয়ে যাওয়া ক্রোমোজোমগুলো, এইরকম অনেকগুলো সেল তোমরা দেখতে পাবে। এরপরেই অ্যাকচুয়ালি সেলটা
মেটাফেজে ঢুকছে। ওকে, তো চলো এবার মেটাফেজটা দেখে নেওয়া যাক। এবারে তোমাদের যে স্লাইডটা আমি দেখাচ্ছি সেটা হচ্ছে মাইটোসিসের মেটাফেজ। এবার এই সেলটাকে খেয়াল করো। মেটাফেজের একেবারে আর্লি স্টেট, অর্থাৎ প্রোফেজ থেকে মেটাফেজে সবে ঢুকেছে এবং ক্রোমোজোমগুলো একটা জায়গায় মানে অর্থাৎ ইকুয়েটোরিয়াল প্লেটে আসবার চেষ্টা করছে। এবার স্লাইডটাকে আরেকটু সরাচ্ছি। এবার এই সেলটাকে খেয়াল করো। ক্রোমোজোমগুলো অ্যালিয়াম সেপা বা পেঁয়াজের সাধারণত 16টা ক্রোমোজোম থাকে। তো ক্রোমোজোমগুলো একদম মিড লাইন অর্থাৎ ইকুয়েটোরিয়াল প্লেট বা নিরক্ষীয় প্লেটের দিকে আসছে। এখনও পুরোপুরি এক লাইনে আসেনি, তবু এটা অনেকটা এসে গেছে। ওকে, এবার এই সেলটাকে ভালো করে ফোকাস করে দেখো। ক্রোমোজোমগুলো একেবারে মিড লাইনে আছে ইকুয়েটোরিয়াল প্লেটে, এবং ক্রোমোজোমের যে আর্ম যেগুলো অর্থাৎ বাহুগুলো দুটো পোলের দিকে মুখ করে আছে। আর এই একটা জিনিস বলে রাখি, তোমাদের যখনই দেখবে এই যে ভিজুয়াল ফিল্ডটা, এটাকে একটা ঘড়ির ডায়ালের সঙ্গে তুলনা করবে। তাহলে ঘড়ির ডায়ালে যেমন লেখা থাকে 12, 1, 2, 3 করে এরকম করে 11 অবধি, তো সেইরকমভাবে তোমাদের বোঝাতে সুবিধে হবে। তাহলে তোমরা দেখো যে যদি আমি বলি তোমরা 5-এর দিকে তাকাও ঘড়ির ডায়ালের, তো সেইখানে দেখবে আর একটা মেটাফেজ স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। আরও মেটাফেজ আছে, কিন্তু ওই 5-এর দিকের মেটাফেজের ওই স্টেজটা পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। অর্থাৎ এটা হচ্ছে একদম মিড অফ মেটাফেজ, একদম মেটাফেজের মধ্যিখানের। এইখানে দেখো মেটাফেজটা খুব ক্লিয়ারলি ভিজিবল। এরপরে মেটাফেজ থেকে এরা অ্যানাফেজের দিকে ঢুকবে। আমাকে স্লাইডটা একটু সরাতে হবে, তাহলে দেখছি। এইবারে দেখো এই সেলটাকে, এটা কিন্তু মেটাফেজের লাস্টের দিক, অর্থাৎ মেটাফেজ থেকে অ্যানাফেজে ঢুকছে বা অ্যানাফেজের প্রথম দিকও তোমরা বলতে পারো। অর্থাৎ ইকুয়েটোরিয়াল প্লেটে বা নিরক্ষীয় প্লেটে যে ক্রোমোজোমগুলো ছিল সেইখানে বেমতন্তু বা স্পিন্ডল ফাইবারের টান পড়ার জন্য ক্রোমোজোমগুলো সেন্ট্রোমিয়ার রিজিয়ান থেকে দুটো ক্রোম্যাটিডে ভেঙে গেছে, এবং ক্রোম্যাটিড ইকুয়াল নাম্বার অফ ক্রোম্যাটিড, এই জন্যেই হচ্ছে মাইটোসিস। অর্থাৎ 16টা ক্রোমোজোম ছিল, এবার 16টা করে ক্রোম্যাটিড দুটো পোলের দিকে এবার যেতে আরম্ভ করছে বা করবে, এইরকম একটা স্টেট, মানে মেটাফেজের একদম লাস্ট বা অ্যানাফেজে ঢুকছে এই স্টেজটা। ওকে, তো চলো এরপরে অ্যানাফেজ দেখছি। এবার আমরা দেখব মাইটোসিসের অ্যানাফেজ। তো অ্যানাফেজের স্লাইডটা ফোকাস করেছি, আবার ওই একই স্টেজটা দেখা যাচ্ছে। মেটাফেজ থেকে অ্যানাফেজে ঢুকছে, ক্রোমোজোমগুলো দুটো ক্রোম্যাটিডে ভেঙে গেছে সেন্ট্রোমিয়ার রিজিয়ন থেকে। এই ক্রোম্যাটিডগুলোই হচ্ছে ডটার ক্রোমোজোম, এবং এরা দুটো পোলের দিকে যাত্রা শুরু করছে। এবার একদম মিড অফ অ্যানাফেজটা দেখি চলো। এইবার দেখো স্লাইডটা একটু সরিয়ে, তবে একটু বলে রাখি এটা কিন্তু হাই পাওয়ারে দেখছি, এবং তোমাদের বোঝবার সুবিধের জন্য ছবিটাকে ক্যামেরাতে একটু জুমও করা হয়েছে। ওকে, তো এইখানে দেখো একদম মিড অফ অ্যানাফেজ, সেলটা একটু ইলংগেটেড হয়েছে, এবং ক্রোমোজোমগুলো যেটা দুটো ক্রোম্যাটিডে ভেঙে গেছিল অর্থাৎ ডটার ক্রোমোজোম, ওই ক্রোম্যাটিডগুলোকে ডটার ক্রোমোজোমও বলে তারা কিন্তু, বা অপত্য ক্রোমোজোম, তো সেইগুলো দুটো পোলের দিকে চলে গেছে। অর্থাৎ দুটো পোলের দিকে 16টা করে ডটার ক্রোমোজোম রয়েছে। ওকে, তো এইটা হচ্ছে মিড অফ অ্যানাফেজ। এরপরে আসছি অ্যানাফেজটা যখন টেলোফেজে ঢুকছে, ঠিক সেই মুহূর্তটা ঠিক ওপরেই আছে, তোমরা খেয়াল করে দেখো। অর্থাৎ আমি তাও সরাচ্ছি। এবার এই সেলটাকে খেয়াল করে দেখো, ক্রোমোজোমগুলো অর্থাৎ ডটার ক্রোমোজোমগুলো দুটো পোলের দিকে চলে গেছে, সেলটা অনেক বেশি ইলংগেটেড, এবং ক্রোমোজোমগুলো কন্ডেনসেশন হচ্ছে, ফলে দুটো এন্ডের দিকে কিন্তু আস্তে আস্তে নিউক্লিয়াস ফর্ম করবে। এটা হচ্ছে অ্যানাফেজ থেকে টেলোফেজে ঢুকছে, বা একদম টেলোফেজে শুরুর মুহূর্ত বলতে পারো। ওকে, ক্রোমোজোমগুলো যে আছে তুমি একটু ভালো করে খেয়াল করে দেখবে, ভিলির মতো দেখো ওই রকম ছড়িয়ে আছে, ওর আর্মগুলো একটু বোঝা যাচ্ছে। তো এইখানে কন্ডেনসেশনের জন্যে অ্যানাফেজে যে দুটো সাইডে ডটার ক্রোমোজোমগুলো চলে গেছিলো,
সেইগুলো আস্তে আস্তে একটা জায়গায় কনডেন্স করছে, একদম টেলোফেজে ঢোকার আগের মুহূর্ত বা টেলোফেজের ফার্স্ট পার্ট বলতে পারো। এবার ফোকাস করছি মাইটোসিসের টেলোফেজ। এবার দেখো এইখানে সেলটাকে যেটা ফোকাস করেছি এটা হচ্ছে টেলোফেজে, এটা ঢুকেছে এবং একদম ফার্স্ট, একদম টেলোফেজের আর্লি ফেজ। ওকে, দুটো সাইডে সেলটা কতটা ইলংগেটেড আছে সেটা খেয়াল করো, এবং দুটো সাইডে যে ক্রোমোজোমগুলো অর্থাৎ ডটার ক্রোমোজোমগুলো চলে গেছিলো সেইগুলো দুটো সাইডে কনডেন্স করেছে। এবং একটু যদি ভালো করে খেয়াল করো তাহলে এর মধ্যে যে ডিজিটেশনগুলো রয়েছে, এই ভিলায়ের মধ্যে ডিজিটেশন বললাম, ওই রকম ডিজিটেশনগুলো বুঝতে পারবে যে ক্রোমোজোমগুলো আস্তে আস্তে কনডেন্স করছে দুটো সাইডে। ওকে, এবার টেলোফেজের একদম লাস্ট পার্টটায় আসছি। এইবার দেখো একদম টেলোফেজের লাস্ট পার্ট, একদম লাস্ট যে মানে টেলোফেজ শেষ হচ্ছে সেইখানটাতে। তার কারণটা হচ্ছে টেলোফেজের দেখো সেলটা কতটা লম্বাটে ইলংগেটেড হয়ে গেছে এবং দুটো এন্ডে ক্রোমোজোমগুলো কনডেন্স হয়ে দুটো নিউক্লিয়াস ফর্ম করছে, অর্থাৎ নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে গঠিত হচ্ছে, ফলে দুটো নিউক্লিয়াস ফর্ম করবে। এবং খুব ভালো করে যদি তাকাও আমার পয়েন্টারের একদম মুখটাতে, সেখানে দেখবে একটা হালকা সাদা লাইন দেখা যাচ্ছে। এইটাই হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট থেকে আস্তে আস্তে সেল প্লেট তৈরি হচ্ছে। ওকে, সেল প্লেট বা কোষপাত, অর্থাৎ সেল দুটো এবার ডিভিশন হবে। এরপরে ডিভিশন হওয়ার পরে সেলটা আবার ঢুকে যাবে ইন্টারফেজে। তো একটা জিনিস দেখো, প্রোফেজে যেখান থেকে স্টার্ট করেছিলাম যে ক্রোমোজোমগুলোর মধ্যে নিউক্লিয়ার মেমব্রেন ডিসইন্টিগ্রেশন হতে হতে তারপরে ডিহাইড্রেশন হওয়ার জন্য ক্রোম্যাটিন রেটিকুলামগুলো আস্তে আস্তে স্পষ্ট হচ্ছে, তারপরে ক্রোম্যাটিন রেটিকুলামগুলো ছড়িয়ে গেল মেটাফেজে। একটা জায়গায় যে প্রোগ্রেসিভ ফেনোমেননগুলো হচ্ছে, একটা পয়েন্টে যাবার পরে পুরো উল্টো দিকে হাঁটতে আরম্ভ করছে, অর্থাৎ রেট্রোগ্রেসিভ ফেনোমেননগুলো দেখা দিচ্ছে। এই জন্যেই এটা হচ্ছে সেল সাইকেল, অর্থাৎ যে পয়েন্ট থেকে তুমি শুরু করছো ঠিক ঘুরে ফিরে আবার সেই পয়েন্টেই চলে আসছে। কারণ টেলোফেজে দেখো আবার সেগুলো কনডেন্স করে গিয়ে ক্রোম্যাটিন জালিকাগুলো অতটা ভালো বোঝা যাবে না, নিউক্লিয়ার মেমব্রেন আস্তে আস্তে গঠিত হচ্ছে। মানে প্রোফেজে যেখান থেকে শুরু হয়েছিল টেলোফেজে এসে আবার সেই পয়েন্টে ঘুরে ঘুরে চলে আসছে। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড সেল সাইকেল। ওকে, তোমাদের সুবিধের জন্য আশা করি এটা বোঝাতে পারলাম। আমি প্রোফেজ থেকে টেলোফেজ অব্দি সমস্ত ফেজগুলো তোমাদের দেখালাম এবং বোঝাতেও পারলাম। তোমাদের সুবিধের জন্য এরপর আমি একটা স্লাইড শো এর মতো করে দিচ্ছি। তাহলে তোমরা দেখলে স্লাইডগুলোতে যে পরপর যে ফেজগুলো আসছে, প্রোফেজের পরে ইনিশিয়াল প্রোফেজ, তারপরে প্রোফেজের লাস্টের দিক এন্ড অফ প্রোফেজ, সেখান থেকে মেটাফেজে ঢুকছে, মেটাফেজের মিড পার্ট, সেখান থেকে অ্যানাফেজে যখন যাচ্ছে, অ্যানাফেজ শুরু হচ্ছে, তারপরে অ্যানাফেজের মিড পার্ট ঢুকছে। এই যে ব্যাপারটা আমি তোমাদের রিলে রেসের কথা বলছিলাম না, খানিকটা আমার তো মনে হয় ওই রকম একটা সাদৃশ্য আমি খুঁজে পাই। ঠিক আছে, তো এইটা তোমরা আজকে যেটা দেখলে মাইটোসিসের, আশা করি সেটা বুঝতে পেরেছো। তবে এখানে একটা কথা বলে রাখি, এই মাইটোসিসের মানে অনিয়ন রুট টিপের যে সেলগুলো তার যে মাইটোসিস, এটা একটা প্র্যাকটিক্যালও আছে এবং প্র্যাকটিক্যালি এটা করে দেখতে হয়। সেই প্রসেসটা কিন্তু খুব সুন্দর এবং সেখানে কিন্তু আরও পরিষ্কারভাবে জিনিসটা আসে, মানে সেলের সাইজগুলো আরও বড় বড় হয় ওই প্রসেসটা ওইভাবে করলে, স্কোয়াশিং করে যেভাবে করা হয়। তো তাতে ওইটা আমার একটা নেক্সট ভিডিওতে, তো ওই প্রসেস মানে ওই মাইটোসিসের যে প্র্যাকটিক্যালটা সেটা করে দেখাবো। সেখানে দেখবে আরও পরিষ্কার বিভিন্ন স্টেজগুলো ভিজিবল, খুব ভালো করে বোঝা যায়। ওকে, তো আশা করি তোমাদের ভিডিওটা আজকে ভালো লেগেছে এবং তোমাদের এই সংক্রান্ত যদি কোনো কোয়ারি থাকে মাইটোসিস সংক্রান্ত, তোমরা আমাকে নিচে কমেন্ট বক্সে করতে পারো। আমি যথাসম্ভব চেষ্টা করব তার অ্যান্সার দিতে। আর তোমাদের কেমন লাগলো মাইটোসিসটা স্লাইডটা দেখে সেটা তোমরা আমাকে জানিও নিচে কমেন্টে। চ্যানেল ভালো লাগলে তোমরা সাবস্ক্রাইব করো,
পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে পরবর্তী যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশানটা তোমরা পেতে পারো। আর বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করো। ওকে, কেন বন্ধুদের সাথে শেয়ার করতে বলছি? বন্ধুদের সাথে তো আছেই, দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের অনেকের হয়তো আত্মীয় স্বজন বা ভাই বোন লোয়ার ক্লাসে পড়ে, 9-10-এ পড়ে, তারাও অনেক সময় জিনিসগুলো তো কখনো দেখেনি, বইতে পড়ছে। যেমন অনেকে হয়তো তোমরা 10-এ পড়েছো কিন্তু মাইটোসিস কোনোদিন চোখেই দেখো, মানে বইতে পড়ছো, বইয়ের ছবি দেখেছো, কিন্তু অরিজিনালি কিরম দেখতে লাগে সেটা কখনো দেখো। তো তারাও তাহলে দেখলে তারাও খানিকটা আনন্দিত হবে এবং তারা জিনিসটা ভালো করে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি কিরম দেখতে লাগে। আর একটা কারণে বলছি যে অনেক তোমাদের হয়তো ভাই বা বোন বা এরকম আত্মীয় স্বজন কেউ আছে যারা এমন কোনো স্কুলে পড়ে যে স্কুলে মানে আপ টু ক্লাস 10 আছে, হুম, তারপরে আর নেই, এইচএস লেভেলটা নেই। তো ন্যাচারালি সেইখানে কিন্তু তাদের হয়তো দেখার সুযোগ নেই। তো তাদের যদি শেয়ার করো এরকম, তারা যদি দেখে তারা কিন্তু অনেক বেনিফিটেড হবে। তো আজকের মতো এই পর্যন্তই থাক। পরের দিন আমি অন্য কোনো টপিক নিয়ে উপস্থিত হব। হ্যাঁ, তবে মাইটোসিসের যে প্র্যাকটিক্যালটা করেছি মানে করবো আর কি, সেইটা কিন্তু আসবে একটা ভিডিওতে। হ্যাঁ, তো পরের দিন আমি অন্য কোনো টপিক নিয়ে উপস্থিত হব। আজকের মতো এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো রাখি। গুড নাইট, বাই।